আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকেই চিঠি পেলুম। ভাই, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা এবং তার একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখনকার খবর সব ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে একটা অকৃতজ্ঞতার কাজ হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতনই প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে এগোলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট একটা স্মৃতিস্তম্ভের মতো কি যেন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলুম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে পর তাকে এইখানে কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির। তারপরে রেগে গড়গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে তর্জন গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে আমার মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, জাতেয়ার নামে বিলিতে হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না, কিন্তু ও কথা এখন থাক। চলো, তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এই বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমি কবর টবর পছন্দ করি না।
জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 হপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবরপুরে উঠে কোনোদিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন উপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম। এক সময় এই সিঁড়ি চমৎকার যে দেখতে ছিল, এখনও তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমার পায়ের চাপের যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি, এখানে সেরকম নয়। এই ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে উঠে এসেছে এবং তারপরে ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা। ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিলেই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলো। বাহির থেকে খোলা আলো, হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে দাঁড়িয়ে চোখের ওপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীলাকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্যে নির্দিষ্টই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরাশুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরে উপরে 3বার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপের দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোড় দিলে। সেই থেকে পাপী কবর থেকে আর পালানোর চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে
পাপির দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলুম, এই ঘরের এই পুরানো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার ওপরে দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালাম, এ কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানাগাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেল। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত একটা হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তার বর্ণনা দিতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ এত বেশি স্বাভাবিক, জীবন্তও হয়, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ। যাকে দেখে ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমারই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা, এসো দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম। কিন্তু উফ, সে কি বিষম ভারী ছবি। ওজনে যেন একজন মানুষের দেহের মতনই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলুম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলুম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো,
কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তক্ষণই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারুর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কি রহস্য! সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কী জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এ বেশ অনুভব করলুম ঘরের ভেতরে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু রয়েছে। ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। কি বিশ্রী গন্ধ! হঠাৎ আমার মাথার ওপর কে যেন ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে এনেছিলুম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কি যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয় পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে একটা ঘুষি ছুড়লুম। পরক্ষণে কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপরে পড়ে গেল। আমি আর অপেক্ষা করতে পারলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই শুধোলে, ব্যাপার কি? তোমার ঘরে ও কিসের শব্দ হলো? তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। ধ্যাৎ, যত বাজে কথা! ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল। কিন্তু তারপরে শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ, এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে,
ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপরে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধে সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিল। সমাপ্ত।